শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। এই ইনসাফ কায়েম করার জন্যই আমি ছাত্র সংসদের নেতৃত্বকে বেছে নিয়েছি। আমার যে কাঙ্ক্ষিত পদ সেটা আমি শিবিরের প্যানেল থেকে অফার পেয়েছি। এই প্যানেলে যারা ভিপি, জিএস, এজিএস তারা প্রত্যেকে কিন্তু ফার্স্ট ক্লাস তাদের ডিপার্টমেন্টে, তাদের একাডেমিক এক্সিলেন্সি রয়েছে। এছাড়া আমাদের এই প্যানেলে যিনি হচ্ছে কেরিয়ার সম্পাদক পদে লড়বেন তিনি কিন্তু তার ডিপার্টমেন্ট থেকে গোল্ড মেডেলিস্ট 4 আউট অফ 4 সিজি যার আছে। এবং হচ্ছে এই প্যানেলেই দেখবেন আমাদের হচ্ছে কারাতেতে ব্ল্যাক বেল্ট যিনি ক্রীড়া সম্পাদকের জন্য লড়ছেন, এবং গবেষণা সম্পাদকের যে লড়ছেন তার কিন্তু 25টারও অধিক প্রকাশনা রয়েছে। 56% নারী শিক্ষার্থী, এবং তাদের এই ভোটটাই আসলে গেম চেঞ্জার হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত আছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, যিনি আসন্ন ডাকসু নির্বাচনের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসুর কেন্দ্রীয় সংসদে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। জুমা, আপনাকে আমার দেশ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা তো জানি জুলাই অভ্যুত্থানে আপনার অবদানের কথা, এরপর জুলাই নিয়ে যে আপনি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন সেগুলো আমরা জানি, কিন্তু হঠাৎ করেই ডাকসু নির্বাচনে আগ্রহী হলেন কেন? বেসিক্যালি আমার ডাকসু নির্বাচনের আগ্রহ যেটা ছিল, আমি বরাবরই চেয়েছিলাম আমি ক্ষমতা থেকে দূরে থাকবো, ক্ষমতার কাছাকাছি থাকবো না। কিন্তু পরবর্তীতে আমি সকলের পরামর্শে আমি এটা বিশ্বাস করতে বাধ্য হলাম যে আমাদের মতো যারা জুলাইকে ধারণ করে এবং যারা দেশের জন্য আসলেই কিছু করতে চায় তাদের আসলে নেতৃত্ব পর্যায়ে আসা দরকার। এবং আমরা যাদের হাতে আমাদের এই নেতৃত্বটা ছেড়ে দিব তাদের কাছে কতখানি রিলাই করা যায় সেটা এখনো আসলে নিশ্চিত নই। এবং বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা সেখানে আসলে রাজনৈতিকভাবে সৎ থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমি একজন সৎ এবং ন্যায়পরায়ণ মানুষ, আমার মতো মানুষদের রাজনীতিতে আসা উচিত। এবং এই কারণে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডাকসু করব এবং শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের যে লড়াই সেটাতে আমি তাদের নেতৃত্ব দিব। এবারের ডাকসুতে চমৎকার যেটি বিষয় সেটি হচ্ছে যে নারী ভোটার সংখ্যা প্রায় 56%। তো এই দিকটা আসলে এটি কোনো নির্বাচনে ভোটের মাঠে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? অবশ্যই নারী ভোটার, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 56% নারী শিক্ষার্থী, এবং তাদের এই ভোটটাই আসলে গেম চেঞ্জার হবে। এবং আপনারা দেখে থাকবেন রাজনৈতিক ময়দানে বলেন কিংবা হচ্ছে নারীর অধিকার আদায়ের যে লড়াই সেটাতে বলেন, বাংলাদেশের নারীরা কিন্তু এখনো পর্যন্ত সেই সেফ স্পেস বলেন বা সেই গ্রহণযোগ্যতার যে জায়গাটা বা তাদের জন্য যে একটা নতুন একটা বন্দোবস্ত, যে তাদের যেখানে তারা সেফ ফিল করবে কিংবা তারা যেখানে এসে পার্টিসিপেট করতে পারবে উইদাউট থিঙ্কিং যে এখানে আমি কোনো ধরনের বুলিড হব কিনা, এখানে আমার কোনো ভালনারেবিলিটি তৈরি হবে কিনা, সেই সেফ স্পেসটা আসলে তৈরি হয়নি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যেই দল বা যেই প্রার্থীরা তাদের জন্য এই নিশ্চয়তা দিবে, আমি যদি আমার একদম নিজের আমাদের ক্যাম্পাসের একদম বেসিক কথাই বলি, ক্যাম্পাসের অবস্থার কথা যদি বলি, নারী শিক্ষার্থীরা কিন্তু এই যে ধরেন যারা হচ্ছে পথচারী যারা থাকে কিংবা হচ্ছে যারা উদ্বাস্তু যারা থাকে ক্যাম্পাসে, তাদের দ্বারা কিন্তু প্রায় সময় অনেক সময় দেখা যায় যে তারা হ্যারাসড হয়, এবং নারী সংক্রান্ত নানান ইস্যু আমাদের লেগেই থাকে। এবং এই ক্যাম্পাসের এই ইস্যুসগুলোকে অ্যাড্রেস করার জন্যই তো আসলে ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ, তো সেই ছাত্র সংসদে তারা আসলে তাদেরকেই বেছে নিবে যাদের কাছে তারা নিজেদেরকে সেফ মনে করবে, যাদেরকে তারা তাদের নেতৃত্ব দেওয়ার জন্য বা তাদের ইস্যুসগুলো অ্যাড্রেস করে সেগুলো সমাধান করার জন্য যোগ্য মনে করবে, এবং তারা তাদেরকেই বেছে নিবে। এবং আমরা আশাবাদী এইবারের ডাকসুতে ইনশাল্লাহ আরো অনেক নারী নেতৃত্ব উঠে আসবে যারা এই ইস্যুগুলো অ্যাড্রেস করে নারীদের জন্য কাজ করবে এবং সামগ্রিকভাবে ক্যাম্পাসের ভালোর জন্য কাজ করবে। ডাকসুর যে কেন্দ্রীয় সংসদ সেখানে তো 28টি পদ, তো এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন এটি বেছে নিলেন কেন? দেখুন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বেছে নেওয়ার আমার অন্যতম কারণ, আমি বিশ্বাস করি আমরা যারা 47, 71, 24 এই তিনটাকে যারা ধারণ করি এবং এই তিনটাকে বাঁচিয়ে রাখার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা যারা কাজ করি, আমাদের এই জায়গাগুলো আসলে কারোর জন্য ছেড়ে দেওয়া উচিত না বা কারো হাতে ছেড়ে দেওয়া উচিত না। আমরা দেখতে পাই যখন একটা দল আসে তখন তারা হচ্ছে 71কে নিজের প্রপার্টি হিসেবে একেবারে কুক্ষিগত করে রাখে। আমরা যেটা গত 16 বছরে দেখেছি, 71 যেটা আমাদের আপামর জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা যে ভূমিটা পেয়েছিলাম 1971 সালে, আমাদের যে জনতার বিজয় ছিল, সেটাকে কিন্তু কুক্ষিগত করে আওয়ামী লীগ সেই 71কে চেতনাকে পুঁজি করে তারা নানান ধরনের অপরাধ করে গিয়েছে। আমরা কিছুই বলতে পারিনি, গুম, খুন, হত্যা সহ নানান ধরনের অপরাধ তারা চালিয়ে গিয়েছে, এবং সেটা জাস্টিফিকেশন ছিল আওয়ামী লীগ
একাত্তরপন্থী একটি দল। আবার আমরা দেখতে পাই যে যখন 24-এর পরবর্তী আরো একটি দল দেখতে পাই যে আমরা তারা 24-এর সকল কিছু যেন তাদেরই প্রপার্টি এবং তারা 24-কে কক্ষিগত করতে চায়, 24-এর চেতনা বিক্রি করে তারা সকল কিছুর জাস্টিফিকেশন নিতে চায়। দুর্নীতি, গুম, খুন কিছু হলেই তারা সামনে নিয়ে আসে যে তারা 24-এর নেতৃত্ব দিয়েছে। তো এই জায়গাগুলোতে আমরা বিশ্বাস করি, যারা আমরা 71, 47, 24 তিনটাকেই আমরা যারা ওন করি, এই 71, 47, 24-কে বাংলাদেশের জনসাধারণের যে বিজয়, সেই জনসাধারণের কাছে ফিরিয়ে দেওয়ার যে আমার আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের প্রতি আমার যে দায়বদ্ধতা, আপনারা হয়তো জেনে থাকবেন আমি জুলাই পরবর্তী জুলাই শহীদদের নিয়ে, তাদের আহতদের নিয়ে, এছাড়াও আমি হচ্ছে যারা গুম হয়েছিল আমি ফেসিবাদ আমলে, তাদেরকে নিয়ে আমি কাজ করেছি। এবং সেই কাজ করতে গিয়ে আমার নিজের মধ্যে যে আমি দায়বদ্ধতা অনুভব করেছি যে এই সব কিছুর আসলে বিচার হওয়া উচিত, মুক্তিযুদ্ধ 24, 47 তিনটাকেই জনসাধারণের হাতে ফিরিয়ে দেওয়া উচিত, জনতার বিজয়কে জনতার করে তোলা উচিত, সেই তাগিদ থেকে আমি এই পদটিকে বেছে নিয়েছি। একটি বিষয় থাকে যে আপনি জুলাই আন্দোলনের পর জুলাইকে ধারণ করার জন্য একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম ইনক্লাব মঞ্চে দায়িত্ব পালন করছেন। সেখান থেকে এসে আপনি একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সমর্থিত প্যানেল নির্বাচন করছেন। এতগুলো প্যানেল থাকতে শিবির সমর্থিত যে প্যানেল সেটিতেই গেলেন কেন? দেখুন, আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, কিন্তু আমাদের ইনকিলাব মঞ্চের যে সাংগঠনিক নিয়ম, আমাদের এখন জুলাই পরবর্তী আমরা অনেক কাজ করেছি, এটা আসলে আমাদের করতে হয়েছে বলে করা। কিন্তু এই যে আমাদের এখন আসলে এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেক ছাত্র সংসদে প্যানেল দেওয়ার মতো সেই ক্যাপাবিলিটি নাই। সেখান থেকে আমাদের সাংগঠনিক নির্দেশনা ছিল যদি কেউ ইন্ডিভিজুয়ালি করতে চায় তাহলে সে যে কোনো প্যানেলে স্বতন্ত্রভাবে করতে পারে। এবং শুধুমাত্র আমি নই, আমাদের ইনকিলাবের আরো কয়েকজন ভাই বোন তারা হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করছে, হল সংযোগ করছে, কেন্দ্রীয়ভাবে করছে। সেখান থেকে আমি আমার যে পদটা, সেটার জন্য আমি সবার কাছেই ওপেন ছিলাম। এবং শেষ মুহূর্তে এসে আমি আমার কাছে হচ্ছে শিবির অ্যাপ্রোচ করে যে আমি তাদের প্যানেলে জোটবদ্ধ হতে আগ্রহী কিনা। সেখান দিয়ে অন্য অনেকেও হয়তো আমাকে করেছে, কিন্তু আমার যে কাঙ্ক্ষিত পদ সেটা আমি শিবিরের প্যানেল থেকে অফার পেয়েছিলাম, সেজন্যই তাদের সাথে জোটবদ্ধ হওয়া। এটা আমি আরো আগেই বলেছি, ক্লিয়ার করেছি। এবং আমি হচ্ছে মনে করি যে এই জোটবদ্ধ হওয়ার মাধ্যমে আসলে এখানে আমার যে স্বতন্ত্র পরিচয় বা ব্যক্তি পরিচয়, সেটার সাথে তাদের আসলে কোনো কনফ্লিকচুয়াল। এই প্যানেলে আপনি কি বিশেষত দেখলেন, কেন শিবিরের প্যানেলটাই বেছে নিলেন, মানে আমি এটা জানতে চাচ্ছিলাম আর কি। শিবিরের প্যানেলটা বেছে নেওয়ার কারণ হলো, আপনি হয়তো এই প্যানেলটা, আমাদের যে প্যানেলটা, এটা শিবিরের প্যানেল না, এটা আসলে জোটবদ্ধ একটা প্যানেল যেখানে আমরা অনেকে একসাথে জোটবদ্ধ হয়েছি। এবং এই প্যানেলের বিশেষত্ব হলো, দেখুন আপনি দেখবেন এই প্যানেলে যারা ভিপি, জিএস, এজিএস, তারা প্রত্যেকেই কিন্তু ফার্স্ট ক্লাস, তাদের ডিপার্টমেন্টে তাদের একাডেমিক এক্সিলেন্সি রয়েছে। এছাড়া আমাদের এই প্যানেলে যিনি হচ্ছে কেরিয়ার সম্পাদক পদে লড়বেন, তিনি কিন্তু তার ডিপার্টমেন্ট থেকে গোল্ড মেডেলিস্ট, 4 out of 4 CG যারা আছে। এবং হচ্ছে এই প্যানেলেই দেখবেন আমাদের হচ্ছে কারাতেতে ব্ল্যাক বেল্ট যিনি ক্রীড়া সম্পাদকের জন্য লড়ছেন, এবং গবেষণা সম্পাদকের যে লড়ছেন তার কিন্তু 25টারও অধিক প্রকাশনা রয়েছে। তো এই সব কিছু মিলে আপনি দেখবেন যাদের একাডেমিক এক্সেলেন্সি রয়েছে, যাদের এখন পর্যন্ত সেরকম কোনো, আমরা যদি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কথা বলি, যাদের হচ্ছে সেরকম কোনো দুর্নীতি বা সেরকম কোনো কিছুর অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি, কিংবা আমাদের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেগুলোর সাথে কনফ্লিক্টের যে জায়গাগুলো সেগুলো খুবই কম। তো সেই সব কিছুই দেখে আর কি আমি এই জায়গাটা বেছে নিয়েছি। আমি মনে করি এটা আমার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে অনেক মেধাবী মুখ, অনেক ডাইভার্সিটি রয়েছে। আপনারা জানেন আমাদের প্যানেলে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আমাদের এক ভাইও রয়েছেন। সবকিছু মিলিয়ে এই ডাইভার্সিটি, যে ইনক্লুসিভিটিকে যারা প্রমোট করছে, যারা ডেমোক্রেসিকে প্রমোট করছে, আমি তাদের সাথে জোটবদ্ধ হতে ভালো মনে করেছি। আরেকটি প্রশ্ন তো থাকেই যে এই আপনি যে পদটি বেছে নিয়েছেন যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, এই পদটি আসলে শিবিরের প্যানেল থেকে জিতে এসে কি এটার দায়িত্ব ঠিকভাবে পালন করা পসিবল কিনা, আপনি কি মনে করেন? শিবির সমর্থিত প্যানেল থেকে যেহেতু আপনি নির্বাচন করছেন, দেখুন আমি যে নির্বাচিত হয়ে আসবো, তারপর আমি কি কি করব বা কি কি করতে চাই তার একটা ইশতেহার আমরা ইনশাল্লাহ সামনে দিব। সেটা এখনো পর্যন্ত আমি পেশ করিনি, যেহেতু আমি ডিসক্লোজ করছি না। তবে আমি প্রথম ইশতেহারই যেটা দিব সেটা হচ্ছে আমি জনতার বিজয়কে জনতার করে তুলবো। দেখবেন আমাদের যে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই 47, সেই 71, সেই 90, 24, আমরা যত আন্দোলন করেছি, তার যে একটা স্পৃহা ছিল, তার যে হচ্ছে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা আমরা কখনোই আসলে মিট করতে পারি না। এবং আমি বিশ্বাস করি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হব, তখন হচ্ছে আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই না, বরং আমি সারা দেশের একটা ইম্প্যাক্ট
তৈরি করতে পারবো যে এই গণতান্ত্রিক আন্দোলনগুলোর যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমি কি কি করব সেটা আমি আমার ইস্তেহারের মাধ্যমে জানাবো। তবে সবার আগে আমি এটা জানিয়ে রাখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, তার যে স্পৃহা ছিল, তার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাব। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, যেটাকে বারংবার টেনে হিচড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা করা হয়েছে, সেই সঠিক ইতিহাস সামনে নিয়ে আসার জন্য, জনতার বিজয়কে জনতার হাতে তুলে দেওয়ার জন্য, যারা বিজয়গুলোকে কক্ষিগত করে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের হাত থেকে নিয়ে আমি জনতার বিজয়কে জনতার হাতে তুলে দেওয়ার জন্য কাজ করব। আরেকটি বিষয় থাকে যে আপনি এই বলা হচ্ছে যে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করার কারণে আপনি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন। আপনার গতকালের একটি পোস্ট আমরা যদি দেখি, সেখানে আপনি লিখছেন যে নোংরামির বিপরীতে আমি কখনো নোংরামি করিনি, করব না। আসলে কি ধরনের এর শিকার হচ্ছেন আপনি? দেখুন, আমি শিবিরের প্যানেল থেকে যাওয়াটাই আসলে মুখ্য নয়, বরং এই প্র্যাকটিসটা গত 16 বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে। যখনই কেউ সামনে এগিয়ে আসতে দেখে, তখনই সে টেনে হিচড়ে পেছনে নামানোর চেষ্টা করে। এবং এই ব্যাপারটা আসলে গত জুলাইয়ের পর থেকে এমন তীব্রভাবে বেড়েছে। ছাত্রলীগ তো সবসময়ই করে, তাদের সাথে এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। এবং তারা যেটা করছে, যে আমার ব্যক্তিগত জীবন হোক কিংবা হচ্ছে আমার সার্কাজম সেটার, আসলে আমি এখন পর্যন্ত তারা আমার কোনো অপরাধ খুঁজে বের করতে পারেনি। তারা বরঞ্চ যেটা করছে, অন্যান্য ইস্যুকে ডাইভার্ট করে অন্যভাবে ফ্রেমিং করার চেষ্টা করছে। এবং এটা আমি বিচলিত নই আসলে, কারণ আমি কোনো অপরাধ করিনি। এবং নোংরামি যারা করছে তাদের সাথেও সেম নোংরামি হোক, আমি এটা চাই না, কারণ আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। এই ইনসাফ কায়েম করার জন্যই আমি ছাত্র সংসদের নেতৃত্বকে বেছে নিয়েছি। এবং আমি আমার সাথে যা কিছু হচ্ছে, আমার প্রতিপক্ষের সাথে যদি সেই কাজ হয়, ইভেন যে আমার সাথে এই কাজ করেছে তার সাথেও যদি এই কাজ হয়, আমি অবশ্যই প্রতিবাদ করব। এবং এই প্রতিবাদ করতে পারবো বলে আমি নিজেকে এই জায়গার জন্য এলিজেবল মনে করি। সবশেষ ছোট্ট করে যেটি বলছিলাম যে নির্বাচনের দিন ক্ষণ ঘনিয়ে আসছে, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ আশাবাদী, কারণ আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে এতদিন ধরে যে রাজনৈতিক যে কালচার ছিল, বা এতদিন ধরে রাজনৈতিক যে দ্বন্দ্ব, প্রতিহিংসার যে রাজনীতি, সেই সব থেকে বেরিয়ে এসে তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিবে। এবং আমি মনে করি আমি যোগ্য, এবং আমি আশাবাদী যে আমি জিতবো। ফাতেমা তাসনিম জুমা, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হয়তো পরবর্তী কোনো আলোচনায় আবারও দেখা হবে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।